সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস চলছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলওয়ের এক্সামকে টার্গেট করে চলছে। তো সামনেই আমাদের এই এক্সামগুলো আসছে, তো সবাই রেডি হও, ভালোভাবে প্রিপারেশন নাও। তো 100 দিন আমাদের কন্টিনিউ এই সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 69। তো এর আগে যতগুলো ক্লাস হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাস তুমি যদি দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আজকের ক্লাসের অঙ্কের পিডিএফটা তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো চ্যানেলে আজকে যারা প্রথমবার এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে দেখো, এখানে বলছে বিমল পরীক্ষায় 46% নম্বর পেয়েছে এবং 10 নম্বরের জন্য ব্যর্থ হয়েছে, মানে ফেল করেছে। তাহলে 46% নাম্বার পাচ্ছে, আমরা লিখবো 10 নম্বরের জন্য ফেল করেছে, তো একে 10 নম্বর দিয়ে দাও, তাহলে এ হয়ে যাবে পাস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল পাস। এবার বলছে সে যদি 52% নম্বর পেত, 52% নম্বর পেত এবং সে 5 নম্বরের চেয়ে 8 নম্বর বেশি পেত, তাহলে সে পাস মার্কের চেয়ে 8 নম্বর বেশি পেয়ে যাচ্ছে। তো বেশি পেয়ে গেলে মাইনাস করে দাও 8, তাহলে এটাও হয়ে যাবে এখন পাস নাম্বার। এবার দুটোই যেহেতু পাস মার্ক, তো এটাকে করে দেবো ইকুয়াল। ঠিক আছে, তাহলে যত নম্বরের জন্য ফেল করবে সেটা অ্যাড হয়ে যাবে, যত নম্বর বেশি পেয়ে যাবে সেটা মাইনাস হয়ে যাবে। সিম্পল ব্যাপার। তো পার্সেন্টেজগুলো এক পাশে আসবে আর সংখ্যাগুলো এক পাশে রাখবো নর্মালি। এদিকে 10 আছে আর -8 এ পাশে আসলে +8 হয়ে যাবে। 52% এদিকে দেখতে পাচ্ছি, 46 ও পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, -46% হয়ে যাবে। তাহলে এটা যোগ করলে এটা হয়ে যাবে 18 ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4 আর এদিকে 2 6 6 হয়ে যাবে 6%। তাহলে 6%-এর ভ্যালু কত আমরা পাচ্ছি এখানে 18। এবার আমাদের বলছে পরীক্ষায় পাস করার জন্য একজনকে ন্যূনতম কত নম্বর পেতে হবে। তো পাস মার্ক, এটা আমাদের পাস মার্ক। তাহলে পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 46% প্লাস হচ্ছে 10। তাহলে এখানে আমাদের দেখো 18 যে আমরা পাচ্ছি সেটা আমাদের 6%-এর ভ্যালু আমরা পাচ্ছি। তাহলে 18 যেটা পাচ্ছি সেটা আমাদের 6%-এর ভ্যালু, তাহলে 6% দিয়ে ভাগ করে দাও। আমাদের বার করতে হবে 46%-এর ভ্যালু। 46%-এর ভ্যালু বার করার জন্য 46% দিয়ে গুণ, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 6 দিয়ে কাটলে 3 6 18, 3 6 18 3, 3 ইন্টু 46 যদি আমরা করি 3 6 18 8, হাতে আমার 1, 3 4 12 রেখে 13, 138। তাহলে 46%-এর ভ্যালু আসছে 138, প্লাস আমাদের এদিকে 10 আছে, তাহলে 10 আমাদের যোগ হয়ে যাবে। তাহলে পাস মার্ক আমরা কত পাচ্ছি? 148। তাহলে 148 নম্বর পেলে পাস করে যাবে, অপশান এ আমাদের কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 2 নম্বর কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন লেভেলের কোশ্চেন আছে, ভালো কোশ্চেন আছে। তো লেভেলটা তোমাদের এখানে আস্তে আস্তে আপ করতে থাকবো। ঠিক আছে, মেন্স প্রিলি দুটোই তোমাদের পাস হয়ে যাবে। তো এখানে কি বলছে দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে একটি বস্তু 12% লাভে বিক্রি ও 4% ক্ষতিতে বিক্রির মধ্যে পার্থক্য হলো এত টাকা। তাহলে এখানে যদি আমাদের এরকম লাভ আর লস দুটোই বলে দেয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, ডাইরেক্ট 28 টাকা যেটা ডিফারেন্স দিয়েছে সেটা লিখবো। আর এখানে 12% আর 4%কে যোগ করে দেবো, কত হবে? 16%। তাহলে নিচে লিখে দেবো ডাইরেক্ট 16%। ক্লিয়ার? যদি একবার লাভ একবার লস, মানে একবার লাভ একবার ক্ষতি যদি বলে, তাহলে এখানে 12% আর 4%টা ডাইরেক্ট অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 16% দিয়ে ভাগ। তাহলে এটা 16%-এর ভ্যালু কত? 28। এবার আমাদের এখানে বলছে কেনার দাম কত? কেনার দাম হয় 100%, তাহলে 100% দিয়ে গুণ করে দাও। তো এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 4 দিয়ে যদি আমরা কাটি 4 4 16, 4 দিয়ে কাটলে 4 7 28, 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে 7 25 কত হবে? 175, 175 আমাদের কারেক্ট অ্যান্সার। কেনা দাম ছিল 175। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসবো। এখানে বলছে জন চিহ্নিত মূল্যে 25% ছাড়ে একটি ল্যাপটপ কিনেছে। আচ্ছা, এবার বলছে যদি তিনি ল্যাপটপের জন্য এত টাকা দেন, তাহলে কত টাকা দিচ্ছে ল্যাপটপের জন্য? 28473। তো আমাদের এখানে এত টাকা সে টাকায় দিচ্ছে, আর পার্সেন্টেজে কত দিচ্ছে দেখো, 25% ছাড়ে কিনেছে। তাহলে 100 টোটাল যদি দাম হয় 100%, তার থেকে 25% ছাড়, মানে 25 বাদ দাও, তাহলে হবে 75%। তার মানে জিনিসটা সে কিনেছে কত? 75%। তাহলে এটা 75% এর ভ্যালু দেওয়া আছে, তাই 75% দিয়ে ভাগ। আমাদের বলছে ল্যাপটপের চিহ্নিত মূল্য কত? চিহ্নিত মূল্য আমাদের 100% ছিল, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে করে দাও গুণ। তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 25 দিয়ে কাটলে এটা 3 বারে কাটবে, 25 দিয়ে কাটলে 4 25 100, 3 দিয়ে যদি আমরা এখানে কাটাকাটি করি, তাহলে 3 নং 27, 3 4 12, 3 নং 27, 3 অক্ষে 3। তো 4 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে আমাদের এখানে ইউনিট ডিজিট 4 আসবে, 4 নং 36 এর 6, 64 একটা অপশানের শেষেই আছে, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে লাস্টের দুটো ডিজিট দেখে আমাদের অ্যান্সার চলে আসলো কত? ফাইনালি আমাদের অ্যান্সার হবে 37964, লাস্টের দুটো ডিজিট 64। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 4 নম্বর কোশ্চেন। বলছে দুই ব্যক্তির আয়ের অনুপাত আমাদের বলছে 7:5। তাহলে প্রথম ব্যক্তির আয় আমরা ধরে নেব 7x, পরের ব্যক্তির আয়কে আমরা ধরে নেব কত? 5x। ওকে, এটা ইনকাম। তাহলে এটা কি আছে? এটা ইনকাম আছে। এবং তাদের
সংশ্লিষ্ট ব্যয়ের অনুপাত, তাদের ব্যয় যেটা দেওয়া আছে এক্সপেন্ডিচার খরচ, এক্সপেন্ডিচারটা আমরা সামনে লিখে দেবো। এক্সপেন্ডিচার আমাদের এখানে কত বলছে 9/9:7, তাহলে লিখবো 9/7, ঠিক আছে। যদি তারা এত এবং এত টাকা সঞ্চয় করে, সঞ্চয় সেভিংসটা আমাদের মাইনাস করে দিতে হবে। সঞ্চয় কত 1700 টাকা করছে প্রথম ব্যক্তি, তো 1700 মাইনাস করো প্রথম জনের থেকে। দ্বিতীয় জন 1100 টাকা সঞ্চয় করছে, তো 1100 মাইনাস করে দাও। তাহলে এখানে ফাইনালি আমরা কি পাচ্ছি, লজিক্যালি জিনিসটা দেখো, ইনকাম থেকে যদি আমরা সেভিংস বাদ দিই তাহলে আমাদের চলে আসে কি, তাহলে আমাদের চলে আসে এক্সপেন্ডিচার। ব্যাস এইটাই আমরা করলাম। ইনকাম যেটা আছে সেখান থেকে সেভিংসটা বাদ দিয়ে দেবে, চলে আসবে এক্সপেন্ডিচার মানে খরচ। তাহলে খরচের রেশিওটা সামনে। তবে দুই ব্যক্তির আয় কত, তাহলে এখান থেকে আয় বার করতে হবে, মানে প্রথম ব্যক্তির আয় 7x, পরের ব্যক্তির আয় 5x, তাহলে 7x আর 5x এর ভ্যালু আমাদের বার করতে হবে। এবারে দেখো প্রথম ব্যক্তির আয় 7x, তো প্রথমটা আমাদের 7 দিয়ে কাটা উচিত, ঠিক আছে। 7 এর সাথে কিছু একটা গুণ হচ্ছে, তার মানে এটা 7 দিয়ে পুরোপুরি কাটা উচিত। এটা আমাদের 50,000 7 দিয়ে কাটছে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। নেক্সট এইটাকে যদি আমরা দেখি, এটাও আমাদের 7 দিয়ে কাটে না, তাহলে এটাও হবে না। 7 দিয়ে এটাও কাটে না, এটাও হবে না। অপশন ডি আমাদের অ্যান্সার, এটা 7 দিয়ে কাটে আর এটা 5 দিয়ে কাটে। তো অপশন দেখে ডাইরেক্ট অ্যান্সার করা যায়, বাকি এখানে আমরা সলভ করতেও পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটি যদি আমরা সলভ করি, 5 নং 45, 7 7 49, তাহলে এদিকে আসবে আমাদের 4x ইকুয়াল টু, আর এদিকে আমাদের আসবে হচ্ছে 17। আচ্ছা, তাহলে এদিকে আসবে 9 11 99 00, 7 17 119, 119 00, তাহলে এদিকে আসবে আমাদের 20 00, 2000। এক্স এর ভ্যালু কত 5000, 4 5 20, তাহলে এক্স এর ভ্যালু চলে আসলো কত 5000। তাহলে 5 সাথে 35,000 হয়ে যাবে, তাহলে 7 ইন্টু 5000, এক্স এর ভ্যালু 5000, আর এটা 5 ইন্টু 5000, এক্স এর ভ্যালু 5000, তাহলে 5 সাথে 35,000, 5 5 25,000, ইজি অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসবো। নেক্সট আমাদের 5 নম্বর কোশ্চেন। এখানে বলছে মিস্টার শর্মা, মিস্টার গুপ্তা, মিসেস সিনহা। আচ্ছা, তাহলে শর্মা মানে এস, গুপ্তা মানে জি, আর সিনহা মানে SN লিখে দিলাম মিস্টার সিনহার জন্য। শর্মা মানে SR লিখে দিলাম শর্মা। এবার আমাদের এখানে বলছে 4000 8000 6000 টাকা বিনিয়োগ করেছে তারা, তাহলে প্রথম জন বিনিয়োগ করেছে। এবার দেখো এখানে না প্রিন্সিপালগুলো এখানে 0 0 ক্যান্সেল করে দাও আগেই, তাহলে এখানে ইজি হয়ে গেল। তাহলে এটা 4 8 6, এটাকেও 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3। তাহলে অনুপাত কত 2:4:3, 2:4:3, এটা প্রিন্সিপাল পেয়ে গেলাম। এবার আমাদের এখানে বলছে মিস্টার শর্মা যে আছে 6 মাস পরে চলে গেলেন, তাহলে মিস্টার শর্মা SR, শর্মা যে আছেন 6 মাস পরে চলে গেলেন, তার মানে এর টাকাটা জাস্ট 6 মাসের জন্যই ছিল, তাহলে ইন্টু 6 হয়ে যাবে। যদি 8 মাস পরে, এবার আমরা ক্যালকুলেট করছি 8 মাস পরে, তাহলে এরা দুজনের কিছু বলা নেই, তার মানে এদের টাকাটা 8 মাস অবধি ছিল, তাহলে ইন্টু 8 হয়ে যাবে, এখানেও ইন্টু 8 হয়ে যাবে, ঠিক আছে। এবার এইটাও আমরা একটু কাটাকাটি করতে পারি, যদি আমরা কাটি 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত, 2 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে এটাও হয়ে যাবে 4, আরও 2 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে এটা 2 দিয়ে কেটে দিলাম, 2 অক্ষে 2, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, আর কিছু কাটা যাচ্ছে না। তাহলে এখানে ফাইনালি এখানে 3 আছে, এখানে কত 4 দুগুণে এখানে 8 হচ্ছে, আর এখানে আমাদের কত হচ্ছে 3 দুগুণে 6 হচ্ছে। ক্লিয়ার? এবার এটা হচ্ছে আমাদের অনুপাত। এবার এই আমাদের কি বলছে, আমাদের বলছে 34,000 টাকা টোটাল লাভ হচ্ছে, টোটাল লাভ কত 34,000। তাহলে মিস্টার গুপ্তা কত পাবে, গুপ্তা কত পাবে, ঠিক আছে, গুপ্তার ভাগ কত হবে। তাহলে সিম্পল টোটালটাকে আমাদের অনুপাতের টোটাল দিয়ে ভাগ করতে হবে। তাহলে অনুপাতের টোটাল কত হচ্ছে দেখো, 6 আর 3 9 আর 8 17, তাহলে 17 দিয়ে ভাগ। মিস্টার গুপ্তা কোথায় আছে, মিডিলে আছে, তাহলে 8-এর ভ্যালু বার করার জন্য 8 দিয়ে গুণ, 17 দিয়ে কাটলে 17 দুগুণে 34, 8 দুগুণে 16, 16,000 পাবে, ঠিক আছে। মিস্টার গুপ্তা কত পাবে 16,000, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা 6 নম্বর কোশ্চেনে আসি। তো 6 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে আশা কি এটা আনমোল, আনমোল 25 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তাহলে আনমোল মানে AN, আনমোল কত দিনে করতে পারে, 25 দিনে করতে পারে। গরিমার সাথে তিনি, তার মানে গরিমার সাথে কে, আনমোল, তাহলে গরিমা প্লাস আনমোল, গরিমা প্লাস আনমোল কত দিনে করতে পারে, গরিমার সাথে আনমোল করলে তার সাথে তিনি 15 দিনে কাজটা শেষ করতে পারেন, তারা দুজন করলে 15 দিনে কাজটা শেষ করতে পারেন। এবার বলছে আনমোল এবং আসিমা, আনমোল AN, আসিমা AS, ঠিক আছে, ASI লিখে দিলাম আসিমা। আসিমা কি করে, আসিমার সাথে কাজ করলে একই কাজ 20 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে, ওকে। এবার বলছে গরিমা এবং আসিমা, গরিমা মানে G, আসিমা মানে ASI, আসিমা
দুজন যদি একসাথে করে, গরিমা এবং আসিমা একসাথে কাজ করে, তাহলে একই কাজ কতদিনে শেষ করতে পারবে। তাহলে গরিমা আর আসিমার ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল আমরা এখানে লসগু নেব। তাহলে সব থেকে বড় কে আছে 25, 25কে ভেঙে লেখো 5 × 5, ওকে। তারপরে 20, 20 মানে হচ্ছে 4 × 5, 5 তো এখানে আছেই, তাহলে জাস্ট 4 নিয়ে নাও। 15 মানে 3 × 5, 5 এখানে আছে, 3 নেই, তাহলে 3 নিয়ে নাও। এটা হয়ে গেল লসগু, ঠিক আছে। তাহলে লসগু কত হচ্ছে? লসগু আমাদের এখানে হচ্ছে 25 × 4 মানে হচ্ছে এদিকে হচ্ছে 100 × 3 300, তাহলে 300 হচ্ছে লসগু, ঠিক আছে ফাইনালি। তাহলে এবার যদি 25 দিয়ে যদি আমরা কাটি, তাহলে এখানে 12 বারে কাটবে। এটাকে যদি আমরা কাটি, এটা আমাদের আসছে ক্ষমতা, এফিসিয়েন্সি। তো 15 দিয়ে যদি আমরা কাটি, 3 × 5 = 15, 4 × 5 = 20, তাহলে এখানে 20 থাকবে। 20 দিয়ে যদি আমরা এটাকে কাটি 300কে, তাহলে আমাদের এখানে কত থাকছে 15, ঠিক আছে, ক্লিয়ার এতদূর? তাহলে এখানে টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে আমাদের 300। এইবার আমাদের এখানে বলছে যে গরিমা আর আসিমার ভ্যালুটা আমাদের লাগবে। তাহলে গরিমা আমরা কোথা থেকে পাবো? গরিমা, তাহলে দেখো এখানে আমাদের জি আর এ এন আছে। তাহলে এই ভ্যালুটা আমি লিখি যে জি প্লাস এ এন। গরিমা আর আনমোল দুজনে একসাথে কটা কাজ করতে পারে? 20টা। তাহলে ইকুয়াল দিয়ে 20 লেখো। এবার আনমোল একা কটা কাজ করতে পারে? 12টা। তাহলে আনমোল যদি একা 12টা করে, তাহলে আনমোলের জায়গায় 12 লেখো, তাহলে জি এর জায়গায় জি লেখো। তাহলে এই পাশে হচ্ছে 20, তো +20 এই পাশে আসলে +12, এই পাশে আসলে -12, তাহলে 20 থেকে 12 গেলে এখানে কত হয়ে যাবে? 8। তাহলে গরিমার ভ্যালু কত পেয়ে গেলাম? একদিনে গরিমা 8টা কাজ করতে পারে, গরিমার ভ্যালু 8। এবার আমাদের আসিমারটা বার করতে হবে। তো আসিমা আমরা এইটা থেকে পেয়ে যাব। আনমোল আর আসিমা কত আছে? আনমোল আর আসিমা এখানে আছে, দেখো আনমোল আর আসিমা এখানে কত হচ্ছে? 15টা কাজ করতে পারে, তাহলে 15 লেখো। এবার আনমোলের ভ্যালু কত? আনমোলের ভ্যালু 12, তাহলে এখানে আনমোলের জায়গায় 12 লেখো, প্লাস আসিমা ASI। তো 12 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 15, প্লাস 12 এই পাশে আসলে -12, তাহলে 15 - 12 মানে আমরা এখানে কত পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 3। সেম আগের মতনই প্রসেস করলাম, এখানে 3। তাহলে আসিমা একদিনে 3টে কাজ করতে পারে। টোটাল কাজ কত? টোটাল কাজ আমাদের 300, তাহলে আমরা লিখবো এখানে টোটাল কাজ 300। সেইটাই যদি আসিমা আর গরিমা করে 8 আর 3 11টা করে কাজ করবে, তাহলে 11 দিয়ে ভাগ করে দাও, তাহলে 300/11 দিন টাইম লাগবে। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 7 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি মিশ্রণে 5:4 অনুপাতে অ্যালকোহল এবং জল রয়েছে। তাহলে অ্যালকোহল মানে AL আর ওয়াটার কত অনুপাতে আছে? 5:4 অনুপাতে আছে, ঠিক আছে। এবার বলছে যদি মিশ্রণে 9 লিটার জল যোগ করা হয়, ওয়াটার মেশাচ্ছি 9 লিটার, ওকে। তবে জলের সাথে অ্যালকোহলের অনুপাত হয়ে যাবে 4:5। জলের সাথে অ্যালকোহলের অনুপাত, এখানে 1 সেকেন্ড একটু ওয়েট করো। এখানে জলের সাথে অ্যালকোহল না, অ্যালকোহলের সাথে জল আছে, এটা একটু চেক করতে হবে। উল্টো হয়ে গেলে এখানে আমাদের অ্যান্সার উল্টো চলে আসবে, ঠিক আছে। এই কোশ্চেনের মানে এটা যেহেতু ট্রান্সলেট করা আছে কোশ্চেনটা, তো এখানে আমি একটু দেখে নিচ্ছি। এখানে বলছে দ্য রেশিও অফ অ্যালকোহল টু ওয়াটার, অ্যালকোহল টু ওয়াটার হবে, ঠিক আছে। তাহলে এখানে রেশিওটাকে জাস্ট উল্টো করে দাও, এখানে রেশিওটাকে উল্টো করে দাও, 5:4 করে দাও। তাহলে জলের সাথে অ্যালকোহলের অনুপাত, তাহলে জল আমাদের কত? জল আমাদের 5 ইউনিট প্রথমটা হবে, জল আমাদের 5 ইউনিট, আর অ্যালকোহল পরে আছে, তাহলে অ্যালকোহলের জন্য পরের ইউনিট আমাদের 4 হয়ে যাবে, ঠিক আছে। একটু উল্টো করে দাও। আমরা এইটাও উল্টো করতে পারতাম, বাট এইটা উল্টো করার থেকে বেশি সোজা হয় রেশিওটাকে উল্টো করে দেওয়া, ঠিক আছে। তো এখানে একটু আমাদের চেক করতে হবে 7 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা হয়ে গেল। এবার আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এবার কিচ্ছু করতে হবে না। এখানে তুমি দেখো অ্যালকোহল তো আমরা মেশাচ্ছি না, তাহলে অ্যালকোহল আমাদের প্রথমে যা ছিল পরেও সেম করতে হবে। তাহলে অ্যালকোহল সেম করার জন্য আমরা ক্রসে গুণ করে দেবো। তাহলে এই 4 আমাদের ওপরে গুণ হবে, আর এই 5 আমাদের নিচে গুণ হবে। ওকে ভাই, ক্লিয়ার? তাহলে 4 দিয়ে গুণ করলে 4 5 এটা কত হবে? 20। 4 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 4 4 কত? 16, ঠিক আছে। 5 দিয়ে গুণ করলে 4 5 অ্যালকোহল 20, তাহলে অ্যালকোহল সমান হয়ে গেল। আর 5 দিয়ে এটার সাথেও গুণ হবে, 5 5 এটা হয়ে যাবে কত? 25। ওকে ভাই। এবার আমাদের এখানে ওয়াটার আমরা কত মিশিয়েছিলাম? 9 ইউনিট। তাহলে 16 থেকে 25 হওয়ার জন্য কত আমাদের বৃদ্ধি পাচ্ছে? 9 ইউনিট। তাহলে আমরা বলতে পারি এখানে যেটা আমরা অ্যাকচুয়ালি মিশিয়েছিলাম 9 লিটার, আমাদের অনুপাতেও আমাদের কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে এইটাকে অ্যাকচুয়াল যেটা মিশিয়েছিলাম 9, সেটাকে আমরা রেশিও ভ্যালু 9 দিয়ে ভাগ করে দেবো। আর আমাদের এখানে বার করতে হবে অ্যালকোহলের, মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত। তাহলে মিশ্রণে অ্যালকোহল ছিল কত? 20 ইউনিট অ্যালকোহল ছিল, ঠিক আছে। অ্যালকোহল তো 20 আছে দেখতে পাচ্ছি, তাহলে 20 এর ভ্যালু বার করার জন্য 20 দিয়ে গুণ, 9 9 ক্যান্সেল, তাহলে অ্যান্সার কত? 20, ঠিক আছে। তাহলে অ্যালকোহল কত? 20 লিটার, ক্লিয়ার। নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে আসো। 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করো। 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখো।
ওকে, তো 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি পাইপ 20 মিনিটে ট্যাঙ্কটি পূরণ করতে পারে। তাহলে একটা পাইপ আছে যেটা 20 মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, তো পূর্ণ করছে তো প্লাস হবে, ভরাট করছে। অন্য পাইপ 60 মিনিটে এটি খালি করতে পারে, তো খালি করতে পারে তো মাইনাস হয়ে যাবে, 60 মিনিটে খালি করে। যদি উভয় পাইপ একসাথে চলিত হয়, একসাথে চলতে থাকে, সম্পূর্ণ ট্যাঙ্কটি কত সময় ভর্তি হবে? সোজা ভাষা হচ্ছে এটা। তাহলে সিম্পল আমাদের এখানে কি হয়ে যাবে, লসগু আমাদের কত হয়ে যাবে 60। ওকে, 20 দিয়ে কাটলে আমরা পাবো 3 20 60, 60 দিয়ে কাটলে 60 অক্ষে 60। ওকে, তাহলে এইখানে দেখো এটা আমাদের প্লাসে হবে কারণ জল ভরছে, এটা আমাদের মাইনাসে হবে কারণ এটা আমাদের জল বার করে দিচ্ছে। তাহলে এটা যদি চলে 3 ভরবে, আর এটা যদি চলে 1 বার করে দেবে, তো 3-এর থেকে 1 মাইনাস করে দাও, তাহলে 2 2 করেই ভরবে। তাহলে টোটাল আমাদের 60 লিটারের ট্যাঙ্ক, টোটাল 60 লিটার, সেটা যদি 2 2 করে ভরে তাহলে আমাদের টাইম লাগবে কত? 30 ঘন্টা। তাহলে 30 মিনিট যদি থাকে, মিনিটে অ্যান্সার হবে 30 মিনিট, অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট দেখো, নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেনটা কি বলছে। 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 5ই ফেব্রুয়ারি 2017 থেকে 19শে এপ্রিল 2017 পর্যন্ত 6.5 মানে 6.25% বার্ষিক সুদের হারে 5,000 টাকার সরল সুদ কত হবে? ওকে, তাহলে এখানে আমাদের সরল সুদ বার করতে হবে। তো সরল সুদের সূত্র কি? PTR/100। ঠিক আছে, নো প্রবলেম। এবার এখানে প্রিন্সিপাল কত দেখতে পাচ্ছ? প্রিন্সিপাল দেখতে পাচ্ছ 5,000 টাকা, তাহলে এখানে লিখবো 5,000। টাইম আমাদের এখানে বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট কত? 6.25, 6.25 বাই কত আসবে? 100। এই পয়েন্টটা যে আমরা এখান থেকে উঠিয়ে দেবো, তাহলে নিচে আমাদের আরেকটা 100 চলে আসবে। এবার এখানে টাইমটাই হচ্ছে আমাদের এখানে মেন বার করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো 2017-র কথা বলছে, লাস্ট দুটো ডিজিট 17 আছে, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 দিয়ে পুরোপুরি এটা ভাগ যাচ্ছে না, অবশিষ্ট থাকছে 1, অবশিষ্ট থাকছে 4 4 16। তাহলে এটা একটা নন লিপিয়ার, মানে লিপিয়ার না। আর যদি লিপিয়ার না হয় তাহলে ফেব্রুয়ারি মাসে কদিন হবে? ফেব্রুয়ারি মাসে টোটাল আমাদের এখানে 28 দিন হবে। ক্লিয়ার? এবার 28 দিনের মধ্যে 5ই ফেব্রুয়ারি থেকে আমাদের এখানে স্টার্ট হচ্ছে, তাহলে 5 দিন আমরা বাদ দেবো। তাহলে 28 দিনের মধ্যে 5 দিন যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে কত দিন থাকছে? দেখো এখানে আমাদের থাকছে হচ্ছে 3, এদিকে থাকছে আর এদিকে 2, তাহলে 23 দিন থাকছে। তাহলে ফেব্রুয়ারি মাসের আমি কত দিন পাচ্ছি? আমি 23 দিন পাচ্ছি। তাহলে ফেব্রুয়ারি মাসে 23 দিন, মার্চ মাসে কত? 31 দিন পাবো, তাহলে 31। আর 19 এপ্রিল পর্যন্ত চলবে এটা, তাহলে আমরা 19 তারিখ এপ্রিল মাসের পাবো। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ক্লিয়ার? তাহলে এখানে টোটাল যদি আমি যোগ করি, আমাদের এখানে আসবে 73 ডেজ। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার 73 দিনই দেবে পরীক্ষার খাতায়, নিশ্চিন্তে থাকো। এবার এই 73 দিন আমি এখানে পাচ্ছি, লিখবো। এবার এই 73 দিনকে যদি আমাদের বছরে নিতে হয়, কনভার্ট করতে হয়, তাহলে 365 দিনে 1 বছর, তাহলে 365 দিয়ে আমি ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে 73 অক্ষে 73, 73 দিয়ে এটা 5 বারে কাটে, তাহলে 1/5 হয়ে গেল। তাহলে এখানে এই 1 2 3, তিনটে জিরোর সাথে আমাদের 1 2 3, তিনটে জিরো ক্যান্সেল, নো প্রবলেম। 5 দিয়ে যদি আমরা এখানে 625কে কাটি, তাহলে আমাদের এখানে হবে 125। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আমাদের দেখো 5 × 25, তাহলে এখানে 5 × 125, 5 × 125 মানে 625ই হবে সেই। তাহলে 625, আর এদিকে নিচে 10 থাকার জন্য আমাদের এক ঘর আগে দশমিক বসবে, মানে 62.5। তাহলে অপশন এ আমাদের কারেক্ট আনসার, 62.50, এটা হয়ে যাবে আমাদের সুদ। ক্লিয়ার? নেক্সট আমরা আসি আমাদের 10 নম্বর কোশ্চেনে। নাম্বার 10, 10 নম্বর কোশ্চেন কি বলছে? একজন ব্যক্তি 9% সরল সুদে কিছু পরিমাণ টাকা ধার করে 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করে দিয়েছে। তাহলে যে ব্যক্তি, এই ব্যক্তি খুব চালাক, সে 3 বছরের জন্য ধার নিয়েছে সরল সুদে 9% হারে। তাহলে 9% হারে যদি সুদ নেয়, তাহলে 3 নং এখানে 27% সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট তার দিতে হবে। যার থেকে নিয়েছে তার থেকে নিয়েছে সরল সুদে, তাহলে 27% তার সুদ হিসেবে তাকে ফেরত দিতে হবে। কিন্তু সে আবার নিয়ে কি করেছে, এটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট জটিল সুদে দিয়ে দিয়েছে। তাহলে জটিল সুদের ক্ষেত্রে কি হয়? 10%, 10%, 10%, 3 বছরের ক্ষেত্রে 3 বার লিখবো, আর এটার আমরা সাকসেসিভ বার করব। এবার 3 বছরের সাকসেসিভ কীভাবে বার করব? প্রথমে আমরা 2 বছরের সাকসেসিভ বার করব, ঠিক আছে। এটা আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করছি, যে জটিল সুদে কত পার্সেন্টের সুদ হচ্ছে। সরল সুদে তো আমরা দেখলাম 27%-এর সুদ হচ্ছে, ডাইরেক্ট গুণ করে দিলাম, 9% করে সুদ 3 বছরের জন্য, তাহলে 3 নং 27%। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা 10% করে 3 বছর যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কত আসবে? দেখো এটা ক্যালকুলেট করলে আমাদের সাকসেসিভ ইউজ করলে আসবে 21%। কীভাবে করলাম? 10 + 10 + 10 × 10/100 আমরা জানি। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে? 21। এবার এই 21-এর সাথে এবার আমরা এই 10-এর আবার ক্যালকুলেট করব, তাহলে এটা আসবে 21 + 10 + 21 × 10/100, 0 0 ক্যান্সেল, এদিকে হয়ে যাবে আমাদের, এদিকে হয়ে যাবে 31 31, প্লাস এদিকে হয়ে যাবে 2.1, তাহলে 33.1। তাহলে 33.1 হয়ে যাচ্ছে টোটালে। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের হয়ে যাচ্ছে কত? 33.1%। ওকে,
এবার আমাদের এখানে বলছে 3 বছর পর তিনি এত টাকা মুনাফা হিসাবে পান, তার প্রফিট হচ্ছে এত টাকা। তাহলে দেখো 33.1% সে পাচ্ছে, যাকে ধার দিয়েছিল কম্পাউন্ড ইন্টারেস্টে তার থেকে এত পার্সেন্ট পাচ্ছে। তার মধ্যে তার 27% তো যার থেকে নিয়েছিল তাকে দেওয়ার জন্য চলে যাচ্ছে, তাহলে 27% আবার মাইনাস করে দিতে হবে। তাহলে 27 যদি আমরা মাইনাস করে দিই তাহলে তার প্রফিট হিসেবে কত পার্সেন্টেজ থাকছে? তাহলে প্রফিটের পার্সেন্টেজটা যদি আমরা দেখি তাহলে এদিকে থাকবে 1 আর এদিকে থাকবে 6, 6.1% তার প্রফিট হচ্ছে। সেটাই আমাদের টাকায় বলছে এত টাকার প্রফিট হচ্ছে। তাহলে টাকায় আমাদের প্রফিটটা কত? 1952। আর পার্সেন্টেজে আমাদের প্রফিট কত? 6.1। তাহলে 6.1% দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে যে তিনি কত টাকা ধার করেছিলেন, মানে প্রিন্সিপাল হয় 100%, তাহলে 100% দিয়ে গুণ। তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল করে দাও। এখান থেকে দশমিক ওঠালে উপরে একটা 0 চলে আসবে। তো 6 দিয়ে কতবারে কাটবে? দেখো এটা 61 দিয়ে ডাইরেক্ট এটা 32 বারে কাটবে। তাহলে 32-এর পরে 000, তার মানে 32,000 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট আমরা 11 নম্বর কোশ্চেনে আসবো। এখানে বলছে রাজনীর বাবা রাজনীর চেয়ে 3 গুণ বড়, তাহলে রাজনীর ফাদার, আর এটা রাজনীর চেয়ে 3 গুণ বড়, ওকে। এবং রাজনীর বয়স তার বোন লাবণ্যের থেকে দ্বিগুণ। তাহলে লাবণ্য তার বোন আছে, তার বোনের থেকে রাজনী হচ্ছে দ্বিগুণ, ঠিক আছে। তাহলে লাবণীর বয়স যদি আমরা ধরে নিই যে 1, তাহলে তার দ্বিগুণ হয়ে যাবে হচ্ছে রাজনী হয়ে যাবে 2। আর রাজনীর যা বয়স তার বাবা হচ্ছে তার চেয়ে 3 গুণ বড়, তাহলে 2-এর 3 গুণ করে দাও, 3 দুগুণে 6, তাহলে বাবা হয়ে যাবে 6। এইভাবে আমরা বয়সটা ইজিলি ক্যালকুলেট করব। এবার আমাদের বলছে এখন থেকে 2 বছর পরে প্রদত্ত 3 জনের বয়স হবে 60 বছর। তাহলে এখন আমি প্রত্যেকের বয়স ধরে নিচ্ছি এর 1x, এর 2x, আর এদিকে হয়ে যাচ্ছে 6x, ঠিক আছে। তাহলে এখানে সবার বয়স যদি আমি, এবার বলছে এখন থেকে 2 বছর পরে, তাহলে এরও বয়স 2 বছর বাড়বে, এরও বয়স 2 বছর বাড়বে, এরও বয়স 2 বছর বাড়বে। তাহলে এখানে টোটাল যদি আমি করি, টোটাল বয়স কত হবে? দেখো এদিকে 6x, এদিকে 2x, 6 আর 2 8x, আর এদিকে একটা x, তার মানে 9x। তাহলে এদিকে হচ্ছে কত? 9x প্লাস 3 দুগুণে 6 প্লাস 6। তাহলে টোটালে আমাদের এখানে কত হচ্ছে? এটাই আমাদের এখানে বলছে যে টোটাল 2 বছর পরে সবার হবে 60 বছর, তাহলে ইকুয়াল টু দিয়ে 60 লেখো। তাহলে 9x ইকুয়াল টু 60 মাইনাস 6 প্লাস 6 এসে মাইনাস 6, তাহলে এটা হয়ে যাবে কত? 54, 54। তাহলে 9 দিয়ে কাটলে 6 নং 54, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 6। তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম? 6। রাজনীর বর্তমান বয়স কত? রাজনীর বয়স ছিল হচ্ছে 2x, তাহলে 2x এর ভ্যালু আমাদের বার করতে হবে, তার মানে 2 × x এর ভ্যালু 6, তাহলে 6 দুগুণে 12 আমাদের কারেক্ট অ্যান্সার। x এর ভ্যালু কত ছিল? 6, তাহলে 12 বছর, ওকে। নেক্সট আমরা 12 নম্বর কোশ্চেনে আসি। 9 এর প্রথম 30টা গুণিতকের গড় কত হবে? তাহলে 9 এর প্রথম গুণিতক আমরা নেব 9 × 1, আর 9 এর লাস্ট গুণিতক আমরা নেব 30 অবধি বলছে, তো 9 × 30 হবে। এবার এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। সেম কোশ্চেন আগের মানে ক্লাসেও ছিল। তাহলে এখানে হচ্ছে 9 আর দিকে 3 নং 27, ঠিক আছে, 270, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 297, এটা যোগ হয়ে যাবে এখানে, ঠিক আছে, এখানে 9, তাহলে এটা যোগ করলে হবে 297, 279। তাহলে এটা যদি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, 3 দুগুণে 6, 9 দুগুণে 18.5, 139.5, 139.5, অপশন সি ইজ অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি। এটা ভালো কোশ্চেন। এখানে বলছে এই কোশ্চেনও এর আগে করিয়েছে, ঠিক আছে, আগের ক্লাসে ছিল। তো এখানে আমি ডাইরেক্ট দেখো কত ফাস্ট করা যায়। 2 ছেলে ঋষি এবং বংশী একই সময়ে, তাহলে ঋষি আর বংশী দুজন আছে, একজন ঋষি আর একজন বংশী। বলছে একই সময়ে লখনৌ থেকে কানপুরে যাত্রা শুরু করে। তাহলে লখনৌ থেকে কানপুরে যাচ্ছে, এটা হচ্ছে লখনৌ আর এটা হচ্ছে কানপুর। লখনৌ থেকে কানপুরে তারা একই সময় যাত্রা শুরু করেছে। ঋষি বংশীর চেয়ে 5 কিলোমিটার প্রতি ঘন্টা ধীর গতিতে ভ্রমণ করে। ঋষি বংশীর চেয়ে 5 কিলোমিটার ধীর গতিতে যাচ্ছে, তাহলে বংশীর স্পিড যদি s হয়, তাহলে ঋষির স্পিড কত হবে? বংশীর স্পিড আমরা এখানে ধরে নিচ্ছি x, ধরে নাও, তাহলে ঋষির স্পিড হবে তার থেকে 5 কিলোমিটার কম, তার মানে x - 5। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে বংশী কানপুরে পৌঁছে অবিলম্বে ফিরে আসতে শুরু করে। বংশী এখান থেকে কানপুরে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে আবার এখান থেকে টার্ন নিয়ে না দাঁড়িয়ে এখানে আবার ফিরে আসতে শুরু করলো। এবার বলছে ফেরার পথে কানপুর থেকে 25 কিলোমিটার দূরে, এটা কানপুর থেকে কত কিলোমিটার দূরে? 25 কিলোমিটার দূরে এরকম একটা জায়গাতে, এখান থেকে এটার ডিস্টেন্স 25 কিলোমিটার, কানপুর থেকে 25 কিলোমিটার দূরে তার ঋষির সাথে দেখা হলো। তো ঋষি এদিক দিয়ে চলছিল, তো ঋষির সাথে এখানে গিয়ে তার মিট হলো, দেখা হলো, ঠিক আছে। এবার আমাদের বলছে ঋষির গতি কত? ঋষির স্পিড, গতি আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল আমরা এখানে সবার আগে লিখবো যে ঋষি আর বংশী। তাহলে এখানে যেহেতু সেম টাইম দুজনেই গেছে, তাহলে এখানে স্পিডের রেশিও ডিস্টেন্সের রেশিও সেম হবে, ওকে। তাহলে এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বংশী এখান থেকে এটা টোটাল দূরত্ব কত? 95 কিলোমিটার। তাহলে টোটাল দূরত্বটা কত ছিল? 95 কিলোমিটার, ওকে। তার মানে বংশী পুরোটা 95 কিলোমিটার গেছিল, আবার এখানে আবার 25 কিলোমিটার আবার চলেও এসেছিল, তার মানে 95 + 25 গেছে হচ্ছে, তাহলে 25 + 95 গেছে হচ্ছে আমাদের বংশী,
তাহলে বংশী টোটাল কত গেছে 120 কিলোমিটার, তাহলে বংশী গেছে 120 কিলোমিটার। আর ঋষি কতটা গেছে, পুরোটা ছিল 95, 95-এর মধ্যে 25 বাদ দিয়ে দাও, এখান থেকে এইটুকু 25 বাদ দাও, 25 বাদ দিলে আমাদের কত হবে এখানে 70, তাহলে 70 কিলোমিটার গেছে হচ্ছে আমাদের ঋষি, তাহলে ঋষি জাস্ট গেছে কত 70, 0 0 ক্যান্সেল করে দাও, তাহলে স্পিডের রেশিও 7:12। এবার আমাদের দেখো স্পিডের রেশিও 7:12 পাচ্ছি, ডিফারেন্স কত পাচ্ছি আমরা 7 আর 12-এর মধ্যে ডিফারেন্স পাচ্ছি 5 ইউনিটের, কিন্তু আমাদের এখানে ডিফারেন্স কত বলছে যে একজন আরেকজনের থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা ধীরে চলে, ঠিক আছে, তাহলে এখানেও ডিফারেন্স আমাদের কত 5 কিলোমিটারই দেওয়া আছে, তাহলে 5-এর ভ্যালু যদি 5 হয় তাহলে মাথায় রাখবে 7-এর ভ্যালু 7ই হয়ে যাবে, 12-এর ভ্যালু 12ই হয়ে যাবে, কোনো দিক্কত নেই। তাহলে এখানে আমরা 5-এর ভ্যালু 5 পাচ্ছি, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হয়ে যাবে 5/5, ঠিক আছে। কীভাবে বোঝাবো, এটা এত সোজা জিনিস না, এখানে বোঝাতেও মানে মাথায় আসে না যে এত সোজা জিনিস কীভাবে বোঝাবো। 5-এর ভ্যালু 5ই বেরিয়েছে, তাহলে 5-কে 5 দিয়ে ভাগ করে দাও, এই 5-কে এই 5 দিয়ে ভাগ করে দাও। এবার বলছে ঋষির গতি কত, ঋষির জন্য গতি কত ছিল 7 ইউনিট, 7-এর ভ্যালু বার করার জন্য 7 দিয়ে গুণ, 5 5 ক্যান্সেল, তাহলে 7, তাহলে ঋষির ভ্যালু কত, ঋষির ভ্যালু 7 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে স্পিড। নেক্সট আমরা 40 নম্বর কোশ্চেনে আসি, এখানে বলছে একটি ট্রেন অভিন্ন গতিতে মানে একদম না দাঁড়িয়ে 400 কিলোমিটার কভার করে। আচ্ছা, যদি গতি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হতো তাহলে একই যাত্রায় 2 ঘন্টা কম সময় লাগতো, ট্রেনের গতি খুঁজে বার করুন। তাহলে এখানে একটা সূত্র বলে দিচ্ছি, মাথায় রাখবে, এরকম টাইপের কোশ্চেন করার জন্য হেভি কাজে লাগবে। সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 মাইনাস স্পিড 2, দুটি স্পিডের ডিফারেন্স ইন্টু আমাদের টাইম, ভিভিআই দিয়ে দাও সূত্রটা। তো ডিস্টেন্স আমাদের কত 400 কিলোমিটার আছে, তাহলে আমরা এখানে লিখবো 400 কিলোমিটার, ওকে। স্পিড প্রথমে আমরা কত ছিল জানি না, আমরা এক্স ধরে নিলাম, পরে স্পিড কত হয়েছে 10 কিলোমিটার বেশি করেছে, তাহলে এক্স প্লাস 10 হয়েছে, তাহলে এই যে 10 কিলোমিটার যে বাড়াচ্ছে এটাই হচ্ছে ডিফারেন্স চলে আসবে, তাহলে নিচে দুটো স্পিডের ডিফারেন্স কত, এই 10 কিলোমিটারই লিখে দাও, ইন্টু টাইম কত, টাইম এখানে 2 ঘন্টা কম লাগছে, তাহলে টাইমের ডিফারেন্স 2 ঘন্টা, তাহলে 2 লিখে দাও। তাহলে এবার এখানে সিম্পল দেখো, এই 2 দিয়ে যদি আমরা 400-কে কাটি তাহলে এটা হচ্ছে 200, 200 ইন্টু 10 যদি আমরা করি এটা হচ্ছে কত 2000, ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি এক্স, এক্স প্লাস 10, ঠিক আছে। এবার আমাদের এখানে বলছে যে ট্রেনের গতি খুঁজে বার করো, গতি আমরা কত ধরেছি এক্স, তাহলে এক্সের ভ্যালুই আমাদের অ্যান্সারে দেওয়া আছে, তাহলে এখানে আমরা অপশান টেস্ট করব, ঠিক আছে, এরকম আর সলভ করবো না, এখানে অপশান টেস্ট করব। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা এটা 45 রাখি তাহলে এটা 45 প্লাস 10 তার মানে 55 হবে, তাহলে 55 আর 45 গুণ করলে 2000 আসবে, আসবে না, তাহলে এই অপশান আমাদের হবে না, প্রথমটা আমাদের হবে না। তো 40 যদি আমি এক্সের ভ্যালু রাখি আর এটা আমাদের কত হবে 40 প্লাস 10 মানে 50, তাহলে 4 5 20, 2000 আসছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, ব্যাস খতম, অপশান টেস্ট জিন্দাবাদ। নেক্সট আমরা পরেরটাতে আসি। 15 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি নৌকা যার গতি স্থির জলে 15 কিলোমিটার প্রতি ঘন্টায়, স্থির জলে স্টিল ওয়াটারের গতি কত 15 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের ডাউনস্ট্রিম, এটা আমাদের আপস্ট্রিম, এদিকে আমাদের নদীর স্রোত। এবার আমাদের এখানে বলছে 4.5 ঘন্টায় 30 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে। আচ্ছা, তাহলে 30 কিলোমিটার স্রোতের অনুকূল মানে ডাউনস্ট্রিম, তাহলে 30 কিলোমিটার যাচ্ছে কত 4.5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে, তাহলে এটা যদি আমরা স্পিড বার করি 1 ঘন্টায়, তাহলে এখানে সিম্পল আমাদের কি করতে হবে, দশমিক উঠিয়ে উপরে একটা 10 চলে আসবে, 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 দিয়ে কাটলে 3 3 9, তাহলে এটা কত হচ্ছে 2 ইন্টু 10 মানে 20, 20/3, 20/3 হচ্ছে ভাই। তাহলে এখানে আমরা পাচ্ছি ডাউনস্ট্রিম স্পিড কত 20/3, 20/3। এবার আমাদের এখানে বলছে 30 কিলোমিটার স্রোতের অনুকূলে যায় এবং স্রোতের বিপরীতে ফিরে আসে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, রুক যাইয়ে আমরা ভাই, এখানে আমাদের এখানে বলছে 4.5 ঘন্টায় 30 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে, ঠিক আছে, এবং স্রোতের বিপরীতে ফিরেও আসছে। আচ্ছা হ্যাঁ, তাহলে স্রোতের বেগটা আমরা এখানে এক্স কিলোমিটার পার আওয়ার ধরে নিচ্ছি, তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত হয়ে যাবে 15 প্লাস এক্স, আপস্ট্রিম স্পিড কত হয়ে যাবে 15 মাইনাস এক্স, বহুত বড়িয়া। তো এখানে আমাদের কতটা যাচ্ছে, এখানে দেখো আমাদের টোটাল টাইমটা দেওয়া আছে, টোটাল টাইম দেওয়া আছে, ওকে। তাহলে এখানে টাইম বার করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ফুল কনসেপ্টে অ্যাপ্লাই হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমাদের ডিস্টেন্স কত 30 কিলোমিটার যাচ্ছি, যখন আমি যাচ্ছি 30 কিলোমিটার যাচ্ছি, আবার যখন ফিরছি 30 কিলোমিটারই আমি ফিরছি, তো 30 কিলোমিটার যাচ্ছি, যাওয়ার সময় আমি ধরলাম আমি ডাউনস্ট্রিমে যাচ্ছি, তাহলে স্পিড হবে 15 প্লাস এক্স, বহুত বড়িয়া, প্লাস যখন ফিরছি 30 কিলোমিটারই ফিরছি, তখন আমার ফেরার সময় স্পিড আপস্ট্রিমে কত হবে, ডাউনস্ট্রিমে গেলে আপস্ট্রিমে ফিরবো 15 মাইনাস এক্স, ইকুয়াল টু টোটাল টাইম কত আমাদের এখানে 4.5 ঘন্টা, তাহলে 4.5, তো 4.5কে আমরা কি লিখতে পারি, 4.5কে আমরা 45/10 লিখতে পারি, 5 নং 45, 5 দুগুণে 10, 9/2 লিখতে পারি এটাকে।
আচ্ছা, এবার আমাদের ক্যালকুলেশন এখানে করতে হবে। এবার এখানে আমরা একটা জিনিস করতে পারি কি, এখানে আমরা ভ্যালু বসাতে পারি, ঠিক আছে। এখানে আমাদের বলছে স্রোতের গতি কত, স্রোতের গতি মানে এক্স এর ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু আমাদের এখানে যদি আমরা এখানে বসাই, এবার প্রথমে আমরা কত পাচ্ছি, 4 পাচ্ছি এক্স এর ভ্যালু। সোজা সোজাগুলো বসাতে পারো, ঠিক আছে, নিজের মতন করে। 5 বসাই, 5টা বেশি সোজা লাগছে 4-এর থেকে। তাহলে এখানে যদি আমরা 5 বসাই, তাহলে 15 - 5 মানে এটা হয়ে যাবে কত, 10। ওকে, 15 + 5 এটা হয়ে যাবে, তাহলে কত, এক্স এর ভ্যালু কত বসাচ্ছি আমরা, 5 বসাচ্ছি, ঠিক আছে, বি বসাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে 15 + 5 মানে 20। তাহলে 30/20 যদি আমরা এখানে করি, তাহলে এটা আসবে 1.5 প্লাস, আর এটা 0 0 ক্যান্সেল হয়ে যাবে 3, তাহলে 4.5, 4.5 ঘন্টা। এটা এত কিছু করার দরকারই ছিল না, 4.5 ঘন্টায় রাখো। তাহলে এখানেও 4.5 ঘন্টায় বেরিয়ে যাচ্ছে। বাহ, অসাধারণ ব্যাপার। বি অ্যাপ্লাই করলাম, বি দিয়েই অ্যান্সার বেরিয়ে গেল। এবার কথা হচ্ছে যে আমি 4টা দেখলাম, আমি 4 অ্যাপ্লাই কেন করলাম না, ঠিক আছে। দেখো এটা ক্যান্সেল করলে এখানে 1.5 ঘন্টা বেরাচ্ছে, আর এদিকে 0 0 ক্যান্সেল করে এদিকে 3 ঘন্টা বেরাচ্ছে। 1.5 ঘন্টা 3 ঘন্টা 4.5 ঘন্টা, এদিকেও 4.5 ঘন্টা, এদিকেও 4.5 ঘন্টা, তার মানে স্রোতের বেগ 5 কিলোমিটার/আওয়ার। এবার আমি এ কেন অ্যাপ্লাই করলাম না 4, তার কারণ হচ্ছে দেখো, এই অপশনটা যে আমি দেখলাম এখানে 30, আর নিচে ছিল কত, 15 - এক্স। এক্স এর ভ্যালু যদি আমি 4 রাখি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 11। তাহলে 11 আর উপরে 30, এটা কাটাকাটি করা যায় না, একটা মানে কনফিউজ একটা হয়ে যাবে তুমি এখানে। আর এটা কাটাকাটি করে তুমি এরকম ভ্যালু আনতেও পারবে না সহজে। তো এর জন্য আমি 4কে অ্যাভয়েড করলাম, ডাইরেক্ট 5 অ্যাপ্লাই করলাম, না হলে আমি 10 অ্যাপ্লাই করতাম, ঠিক আছে। তো ভালো অঙ্ক ছিল, বিবিআই দিয়ে নাও। তো এই টাইপের কোশ্চেন তোমার এই চ্যানেলেই করানো হচ্ছে, ঠিক আছে। ইউটিউবে যদি তুমি একটু ভালোভাবে সব চ্যানেলের ভিডিও দেখো, কনসেপচুয়াল কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, একদম যে কোশ্চেন তোমাদের ফিউচার ইয়ারে আসবে সেই টাইপের কোশ্চেন এই চ্যানেলেই করা হচ্ছে। বাকি সব চ্যানেলে তুমি যদি একটু ভালোভাবে দেখো, তাহলে কি বলবো, তুমি দেখলেই বুঝতে পারবে কিরম টাইপের কোশ্চেন করাচ্ছে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ধন্যবাদ। ওকে।